32 ঘন্টা না পেরোতেই ভূমিকম্পের চতুর্থ আঘাত, ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের রাজুকের আলটিমেটাম। মানে যখন ওই ভাইয়া পড়ছে তখন মানে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। বড় কম্পনে লন্ডভন্ড হবে ঢাকা, সংখ্যা বিশেষজ্ঞের। ঢাকায় যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয় প্রায় 2 লাখ 3 লাখ লোক মারা যাবে, আর ওভারঅল প্রায় 30% মতো বিল্ডিং ভেঙে পড়তে পারে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে ইসিকে সরকারের চিঠি। Our agenda and only agenda is to deliver a free, fair and credible election. আগের কোন কমিশনকে এই চ্যালেঞ্জ নিতে হয়নি বললেন সিইসি। পিআর নিয়ে সুর নরম করে ভোটের পথে একটি দল, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না জামাত। ধর্মকে ব্যবহার করে নির্বাচন হতে হবে, এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে, আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের বিচার দাবিতে রাজধানীতে এনসিপির গণমিছিল, ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধের দাবি। ভুটানের সঙ্গে 2টি সমঝোতা স্মারক সই, মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় হওয়ার আশা দেশটির প্রধানমন্ত্রীর। হোয়াইট হাউসে ট্রাম্প মামদানি বৈঠক, নিউ ইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 32 ঘন্টার ব্যবধানে দেশে 4টি ভূমিকম্প হয়ে গেল। এর মধ্যে 6টা 4 মিনিটে 1 সেকেন্ডের ব্যবধানেই হয়েছে শেষ দুটি। একটি নরসিংদীর পলাশ এলাকায়, আরেকটির উৎপত্তিস্থল বাড্ডায়। এমনটাই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরপর ভূমিকম্প প্রথম আঘাত নাকি পরাঘাত, সে প্রশ্নের উত্তর মেলেনি। শুক্রবারের ভূকম্পনে শুধু রাজধানীর 6 তলার উপরে যেসব ভবন রয়েছে তার মধ্যে ঝুঁকিতে পড়েছে 367টি। এদিকে ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের নকশা চেয়ে আলটিমেটাম দিয়েছে রাজুক। শুক্রবার সকাল, ছুটির দিনে কেউ বাসায় কাটাচ্ছিলেন অলস সময়, কেউ দোকানে বসে অপেক্ষায় ছিলেন কাস্টমারের, আবার অনেকে ছিলেন অফিসে। ঠিক এমনই সময় কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন মানুষ, বেরিয়ে পড়েন রাস্তায়। 32 ঘন্টা না পেরোতেই আবারও অনুভূত হলো ভূকম্পন, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নরসিংদী। পলাশ উপজেলায় মাটির ঘর ধসে পড়ে 2 জন নিহত হন, ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রের মাটি উপড়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের 10 মাসের এক শিশু প্রাণ হারায়, আহত হয় শিশুটির মা সহ 2 জন। সচেতনতার অভাবে দেখা যাবে অনেক জানমালের ক্ষতি হবে। ভূমিকম্প নিয়ে তো সবারই একটা আতঙ্ক আছে, সবাই তো আর শিক্ষিত না, এটা আসলেই আমাদের একটা সরকারের পদক্ষেপ দরকার। রাজধানীর বংশালে ভূমিকম্পে গ্রিল ভেঙে 3 পথচারীর ওপর পড়ে প্রাণ হারান তারাও। একদিনের ব্যবধানে হওয়া 4টি ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে অনেকগুলো ভবন, যা নিরূপণে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। শনাক্ত করে তখন আমরা দেখব যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। ফায়ার সার্ভিসের সূত্র বলছে শুধু রাজধানীতেই 6 তলা ও তার বেশি উঁচু ভবনের মধ্যে ঝুঁকিতে পড়েছে 367টি ভবন। এছাড়া বড় ধরনের ভূমিকম্প হলে 6 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছে তারা। বড় কম্পনে সবথেকে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ আছে চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের অঞ্চল। তাই এমন দুর্যোগ মোকাবিলায় সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি মানুষকেও সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, ঢাকা শহর দাঁড়িয়ে আছে এক মৃত্যু ফাঁদের উপর। 130 বছরের বেশি সময় ধরে জমছে মাটির নিচে বিপুল শক্তি, তার উপর অপরিকল্পিত নির্মাণ আর দুর্বল প্রস্তুতি। সব মিলিয়ে রাজধানী এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ নগরী। আর রিক্টার স্কেলে একটি বড় কম্পন হলেই ঢাকা কি পরিণত হবে এক বিশাল মৃত্যুপুরীতে?
কোথায় ঝুঁকি আর কি বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা, বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। বাইরে থেকে দেখলে মনে হয় উন্নয়নের জৌলুস, কিন্তু গভীরে তাকালে এই শঙ্কা। অপরিকল্পিত নগরায়ন ঢাকাকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহরে। এক চিলতে জমির উপর আকাশ ছোঁয়া সব ভবন, যার অধিকাংশই মানেনি ন্যাশনাল বিল্ডিং কোড। ভয়ের ব্যাপার, কারণ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আমাদের প্রবলেম। আমাদের যে বিল্ডিং এর যে গুণগত মান, সেখানে আমাদের ঘাটতি। রাজুক যে জায়গাগুলো চেক করার কথা, রাজুক তো ক্যাপাসিটি নেই, থার্ড পার্টি দিয়ে করা। ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে ট্রেনিং দিতে হবে, আর্কিটেক্টকে ট্রেনিং দিতে হবে। কারণ রাজুকের মতন যে পৃথিবীর সমস্ত দেশেই এগুলা কোঅর্ডিনেট করে, দে ডু নট ডু ইট, ইটস দেমসেলফ। কিন্তু ওদের করাপশনের হাত থেকে সরাতে হবে, কারণ করাপশনের কারণে এগুলা ওরা না দেখে ওরা কি করে, ওরা একটা ভুল তথ্যকেও সিগনেচার করে ছেড়ে দিচ্ছে। তো এটার জন্য আয় হিসেবে দক্ষ জনবলকে দিয়ে এই কাজটা করাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 130 বছরের বেশি সময় ধরে ডাউকি ফল্ট কিংবা মধুপুর ফল্টে বড় কোনো শক্তি নির্গত হয়নি, অর্থাৎ মাটির নিচে প্লেটগুলোর সংযোগস্থলে জমেছে বিপুল চাপ। রিক্টার স্কেলে 7 বা 7.5 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার নরম মাটিতে তৈরি ভবনগুলো এবং জলাশয় ভরাট করা এলাকাগুলো সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে। আতঙ্ক শুধু ভূমিকম্প নিয়ে নয়, আতঙ্ক উদ্ধার কাজ নিয়েও। পুরান ঢাকা, বাড্ডা কিংবা রামপুরার মতো এলাকার অলিগলি এতটাই সরু যে পাশাপাশি দুটো রিক্সা চলাই দায়। বড় বিপর্যয়ে সেখানে কিভাবে পৌঁছাবে ফায়ার সার্ভিসের ভারী যন্ত্রপাতি, সেই উত্তর জানা নেই কারোরই। উদ্ধার কাজের চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুৎ লাইনের বিপদ। মাটির নিচে জালের মতো ছড়িয়ে থাকা গ্যাস লাইন ভূমিকম্পের সময় বোমার মতো কাজ করতে পারে। এ নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এই মহাপরিচালক বলছেন, সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো সেকেন্ডারি হ্যাজার্ড বা ভূমিকম্প পরবর্তী দুর্যোগ। চাহিদা ছিল যে দুর্যোগ মন্ত্রণালয়ে একটা অথরিটি করতে হবে, ডিজাস্টার অথরিটি। সেই অথরিটিও খালি কাগজে কলমে অথরিটি, সেটাই 5 বছর লেগেছে। এখন অথরিটি হয়েছে, অথচ অথরিটির এখনো ফাংশন শুরু করেনি। হলো যে আমাদেরকে সম্মিলিতভাবে এটাকে নিয়ে বসে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সবাইকে সচেতন, সবাইকে জবাবদিহিতার ভিতরে আনতে হবে। এই সচেতন না বলে লাভ হবে না। কেবল নোটিশ দেওয়া আর মাঝে মধ্যে মোহরাতে আটকে আছে প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি কমাতে হলে এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে রেট্রোফিটিং বা সংস্কার করতে হবে। বর্তমানে ঝলমলে উন্নয়ন দেখা যায় ঢাকা শহরে, তবে সেই উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে এক গভীর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, 7 কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প হলেই মৃত্যুপুরীতে পরিণত হবে এই ঢাকা শহর। আর তাই এখনই সরকারের পাশাপাশি সচেতন হতে হবে সাধারণ মানুষকে। বন্ধ করতে হবে অপরিকল্পিত নগরায়ন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো অন্য প্রসঙ্গ। গণভোটের আইন হওয়ার পর ইসি এই বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। আগের কোনো কমিশনকে এই চ্যালেঞ্জ নিতে হয়নি বলেও জানান সিএসি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করার বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বিষয়ে সরকারের চিঠিও পেয়েছে তারা। কয়েকদিনের মধ্যে গণভোটের আইন হওয়ার কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা। এরপরই প্রস্তুতি শুরু হবে কমিশনের। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিসি জানান, গণভোট করতে এই আইন আর প্রধান উপদেষ্টার চিঠির অপেক্ষাতেই ছিল নির্বাচন কমিশন। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিসি জানান, গণভোটের আইনের মধ্যেই ভোটের প্রক্রিয়া বলা থাকবে, সেই মোতাবেক হবে গণভোট। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হা না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। পোস্টাল ভোটের বিষয়ে তিনি জানান, প্রবাসে অনেকে ভুল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে রেজিস্ট্রেশন করতে পারছেন না। আপনি সৌদি আরবে গেলে বুঝতে পারবেন কত লোক বাংলাদেশি, নন বাংলাদেশি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে কাজ করে। এই ধরনের জন্য তো পাসপোর্টকে আমরা বেসিস করতে পারি না। পাসপোর্ট নেওয়ার পরে আমাদের এখানে ভেরিফিকেশনে পাঠাইতে হয় এই নামে কোনো লোক আসলে আছে কিনা। আমরা তো মায়ানমারের সিটিজেনকে নীলফামারীতে পেয়েছি 18-19 জন। শুধু পাসপোর্টের বেসিসে গেলে ভেরিফিকেশন ছাড়া এটা পারা যায় না।
সিসি আরও বলেন, নির্বাচনের সময় 5% কাজ ইসি করবে, বাকি 95% করবে অন্যরা। জানান, ইসির একমাত্র এজেন্ডা সুষ্ঠু নির্বাচন দেয়া। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জোটে থাকলেও 10 বছরেও হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান ছিল না জামাত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। আলাদা অনুষ্ঠানে জনদাবির সাথে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে অংশ নিতে জামায়াতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। দুর্যোগ সংকটে পথ দেখানো জাতীয় শহীদ মিনারে শনিবার সমাবেশ করল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। সেখানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণ অভ্যুত্থানে পলাতক আওয়ামী লীগের মূলোৎপাটন এখনো বাকি। পাশাপাশি সমালোচনা করেন জামাতের। জনদাবির সাথে একাত্মতা পোষণ করে আগামী নির্বাচনে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে, কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন। আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামাতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। গত 10 বছর কিন্তু আমরা তাদের ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। বিএনপি মহাসচিব বলেন, পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? পিআরের মতো গণভোটের বিষয়টিও মানুষ বুঝতে পারছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। কোনো অপশক্তির কাছে জামায়াত মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের চকবাজারে প্যারেড ময়দানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই, নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তও ভুল বলে দাবি করেন ডাক্তার শফিক। জামায়াতের আমির অভিযোগ করেন, কিছু লোক জনগণের সম্পদ লুট করে নিজেদের পকেট ভারী করেছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 24-এর বিপ্লব যে সুযোগ জাতির জীবনে এনে দিয়েছে তা জনগণ হারাতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদের মায়েদের জন্য, এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য, যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই, আমরা তাদের কণ্ঠ হতে চাই। এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আদালতের রায়ে তারা গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলটির অপর নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কোন দল যদি ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। শনিবার এনসিপির মিছিল উত্তর সমাবেশে এসব কথা বলেন নেতারা। জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও দলটির জোটসঙ্গীদের বিচারের দাবিতে এই গণমিছিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণমিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তারা বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে, এবার দল হিসেবে আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে,
উনি আওয়ামী লীগের দলীয় প্রধান থেকে আমাদের উপর খুনের নির্দেশ দিয়েছিলেন। এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিমের অঙ্গ প্রতিষ্ঠান জাতীয় পার্টি, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ এবং হাসিনা এখন কেবল অভিযুক্ত নয়, আদালতের রায়ে তারা গণহত্যাকারী। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। দলটির প্রধান নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলেও বিচার ও সংস্কারের ব্যাপারে আপোষহীন থাকবে। ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। এনসিপির মিছিলটি স্কাটন গার্ডেন থেকে শুরু হয়। গণমিছিলে বাংলা মোটর, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। স্বাক্ষরিত হয়েছে স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে দুটি সমঝোতা স্বাক্ষরিত হয়। স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইন্টারনেট ব্যান্ডউইথ সম্পর্কিত সমঝোতা স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ড্রুক এয়ারের ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত বৈঠকে তোবগে বাংলাদেশের সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং শোক প্রকাশ করেন। পরে তাকে দেওয়া হয় গার্ড অফ অনার। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে আলাদা বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। অংশ নেন তার সম্মানে সরকারি নৈশভোজে। সফরের দ্বিতীয় দিনে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ভুটান দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। পর্যটন, যোগাযোগ আর নবায়নযোগ্য শক্তি নিয়ে ভুটানের সাথে আরও সুদূর প্রসারী কাজ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বলেছেন, মানব সম্পদ উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা নিয়ে বাংলাদেশের সাথে অদূর ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ভুটান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। ডিজিটালাইজেশনের এই যুগে একদিকে বাড়ছে অনলাইন সুবিধা আর অন্যদিকে বেড়েই চলেছে সাইবার প্রতারণা ও তথ্য চুরির ঝুঁকি। প্রতিদিন অসংখ্য মানুষ ফিশিং লিঙ্ক, ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক মেইলের ফাঁদে পড়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব জগতের মতোই সাইবার জগতের নিরাপত্তাকেও দিতে হবে সমান গুরুত্ব। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। একটি সাধারণ টেক্সট বা ইমেইল লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন আইফোন সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার। এসএমএস, ইমেইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এ ধরনের লোভনীয় বা ফিশিং লিংকে আপনিও হয়তো ক্লিক করেছেন।
কিন্তু আপনি কি জানেন একটি ভুল ক্লিকই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়া বা ব্যক্তিগত তথ্য চুরির জন্য যথেষ্ট? আপনি ক্লিক করলে মানে জিতে যাচ্ছেন 15,000 টাকা, বা এই লিঙ্কটা 10 জনকে পাঠালে আপনি পেয়ে যাচ্ছেন 15-20,000 টাকা। আমাদের কাছে লিঙ্কগুলো আসে এবং আমরাই ফাঁদে পড়ি। আমি খুবই ভয়ঙ্কর লেভেলের এটা ফেস করেছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার পরে আমার অ্যামাজন প্রাইমে আমার আপুর কার্ড অ্যাড করা ছিল, ওই কার্ড থেকে হচ্ছে $360 মতো চুরি হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ডিজিটাল মাধ্যমের ব্যবহার যত বাড়ছে ততই সক্রিয় হয়ে উঠছে সাইবার অপরাধী চক্র। লিঙ্কগুলোতে ক্লিক করার কারণে নানা ধরনের ফিশিং এবং ম্যালওয়্যার আমাদের ডিভাইসগুলোতে ঢুকে পড়ে। আপনার ফোনের অ্যাক্সেস নিতে পারলে আপনার এইগুলো নিয়ে তখন আপনাকে ব্ল্যাকমেইল থেকে শুরু করে আপনার সামাজিক অবস্থানকে অবনতি করা এবং আপনার পুরো জীবনটাকে দুর্বিষহ করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল নিরাপত্তা এখন আর বিলাসিতা নয়, এটি একটি মৌলিক চাহিদা। অ্যান্টিভাইরাস অ্যান্টি ম্যালওয়্যারের যে সফটওয়্যারগুলো সলিউশনগুলো একটু পে করতে হয়। আপনি 500 টাকা দিবেন না, কিন্তু 50,000 টাকা কিন্তু আপনার ঠিকই নিয়ে চলে যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু 500 টাকা ঠিক না। এই যে মাইন্ডসেটটা একটু চেঞ্জ করে আনতে হবে। সাইবার জগতে ভয়াবহ রূপ নেয়া এই ঝুঁকি মোকাবেলায় এবার এগিয়ে এসেছে গ্রামীণফোন। গ্রাহকদের অনলাইন দুনিয়ায় সুরক্ষিত রাখতে তারা চালু করেছে জিপি শিল্ড নামের একটি ডিজিটাল নিরাপত্তা সমাধান। মাই জিপি অ্যাপে গিয়ে এই জিপি শিল্ড সাবস্ক্রিপশন নেওয়া যাবে মাত্র 50 টাকায়। প্রতিষ্ঠানটি বলছে এই সেবা ব্যবহারকারীদের জন্য একটি সার্বক্ষণিক নিরাপত্তা সঙ্গী হিসাবে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে অনলাইন নিরাপত্তা এখন নাগরিক জীবনেরই অংশ। সচেতনতা ও সঠিক প্রযুক্তির ব্যবহারই হতে পারে নিরাপদ ইন্টারনেটের চাবিকাঠি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। প্রাইম ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রাইম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, উপাচার্য প্রফেসর ডক্টর কাজী দ্বীন মোহাম্মদ খসরু এবং উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুর রহমান বক্তৃতা করেন। নিউ ইয়র্কে নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এই বৈঠকে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় সহ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।